বুকের ভেতরটা তপ্ত ভালুর মতো খা খা করছিল নবনীর। তবুও বাইরের আবরণে এক কঠিন শীতলতা নিয়ে সে দিব্যর ঘরে ফা রাখল। দরজায় মেরু কদাঘাত করতে অসীম গাড় ঘুরিয়ে তাকালো। নবনীকে দেখা মাত্রই তো চোখের দৃষ্টি বদলে গেল। কোনো বাক্য বিনিময় না করে নবনীর ধীর পায়ে এগিয়ে গিয়ে নাস্তার ট্রেটা টি টেবিলের উপর রাখলো। অসীম আজ অবাক বিস্ময়ে নবনীকে খুঁটিয়ে দেখছে। পরনে ঘন কালো রঙের জর্জেট শাড়ি, কানে মানানসই দুল আর গলায় সোনার একটি চিকন হার, হাতে ছড়া রুলি। কিন্তু সবচেয়ে বেশি যেটা অসীমের চোখ বাঁধিয়ে দিল তা হলো নবনীর অনামিকা থাকা সেই হীরের আংটি। অসীম খুব ভালো করেই জানে আংটিটার দাম, কারণ দিব্য তাকে সাথে নিয়ে এটি ছড়া দামে কিনেছিল। অসীম সারা জীবন হাড় ভাঙা খাটুনি দিলেও নবনীকে এমন একটা রিং দেওয়ার বিলাসিতা করতে পারত না। আভিজাত্যের এই ফলে পেয়ে নবনীকে আজ ঠিক সেই প্রথম দিনের মতো মোহময়ী লাগছে। নবনী কাজ শেষ করে চলে যেতে উদ্যত হতেই অসীম ডেকে উঠল অনি। নিজের ডাকনামটা কানে আসতে নবীনের পা দুটো যেন মেঝেতে গেঁথে গেল। বুকের অলিন্দে এক অসহ্য মোচড় অনুভূত হলো তার। তবে সে দুর্বল হলো না, বরং ইস্পাতের মতো কঠিন স্বরে সম্বোধন করে দিল নবনী। অসীম বসা থেকে উঠে দাঁড়ালো। দ্রুত পায়ে নবনীর সামনে এসে মুখোমুখি দাঁড়াতে নবনী ঘৃণাভরা মুখ ফিরিয়ে নিল। অসীম একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বিষিয়ে উঠা গলায় বলল, এত পরিবর্তন? মাত্র 2 দিনের স্বামীর অডেল ঐশ্বর্য দেখে আমার দেওয়া নামটাও ভুলে গেলে? অনি থেকে এখন এক লাফে নবনী হয়ে গেলে? বাহ, এই নাকি তোমার ভালোবাসা? এই না বলতে আমায় ছাড়া বাঁচবে না? নবনীর চোখের কোল মুহূর্তে টলমল করে উঠল। অসীমের সাথে থাকাকালীন নিজের নামের এই সংক্ষিপ্ত রূপটি ছিল তার সবচেয়ে প্রিয় সম্বোধন। অসীমের সাথে মিলিয়ে অসীম নামটা দিয়েছিল, কিন্তু আজ সেই নামই সবচেয়ে বড় বিদ্রূপ হয়ে ফিরে এলো। নবনী অশ্রুসিক্ত নয়নে সরাসরি অসীমের চোখে চাইল। ঠোঁটের কোনো এক টুকরা হাসি ঝুলিয়ে ধীর গলায় বলল, আমি কি তোমায় বলিনি অসীম, তুমি পস্তাবে? হ্যাঁ, আমি তোমার বিরহে নির্ঘাত মরে যেতাম যদি জানতাম মৃত্যুর আগ পর্যন্ত তুমি কেবল আমারই ছিলে। কিন্তু তুমি তো নিজ হাতে আমাকে অন্ধকার গহ্বরে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছ। এখন কেউ যদি এসে আমাকে সেই জাহান্নাম থেকে উদ্ধার করে, তবে তার হয়ে আমি নতুন করে বাঁচব না কেন? নবনীর এই তীক্ষ্ণ ফালটা জবাবে অসীমের মুখটা অপমানে কুঁচকে গেল। সে নিচু স্বরে বলল, আসল সত্যিটা হলো নবনী, দিব্য তালুকদারের ওই বিশাল ব্যাংক ব্যালেন্স দেখে তুমি সব ভুলে গেছো। ভাগ্যিস আমি তোমাকে ছেড়েছি। সত্যিই ভালোবাসলে এত সহজে অন্য কারো গলায় ঝুলে পড়তে পারতে না, আমার জন্য অপেক্ষা করতে। নবনীর তাচ্ছিল্যের হাসি দিল। সে শান্ত গলায় বলল, মানে? তুমি অন্য কাউকে বিয়ে করে সুখে ঘর বাঁধবে, আর আমি তোমার সুখে আত্মহত্যা করব? হাস্যকর ভাবনা তোমার অসীম। এবার পথ ছাড়ো, আমার অনেক কাজ আছে। নবনী পাশ কাটিয়ে যেতে নিলেই অসীম অতর্কিতে তার বাহু চেপে ধরল। দাঁতে দাঁত চেপে হিস করে বলল, কি করবে শুনি? স্বামীকে বলেছ তোমার বিয়ের আগের প্রেমিকের কথা? সে কি জানে তার প্রিয়তম স্ত্রী একটু আগেই নিজের প্রাক্তনকে যত্ন করে নাস্তা দিতে এসেছে? নবনী এক জটকায় অসীমের হাতটা সরিয়ে দিল। তার চোখে তখন আগুনের ফুলকি। সে কঠিন গলায় বলল, নিজের সীমানায় থাকো অসীম। একজন সামান্য অ্যাসিস্ট্যান্ট তার বসের স্ত্রীর সাথে এমন আচরণ মানায় না। আমি যদি এখন দিব্য তালুকদারকে তোমার এই বেয়াদফির কথা বলি, তবে তোমার পরিণাম কি হবে ভেবে দেখেছ? অসীম বাঁকা হেসে বলল, দিব্য তালুকদারকে তোমার চেয়ে আমি অনেক ভালো চিনি নবনী। আমি তার সম্পর্কে যা যা জানি তা তুমি কল্পনাও করতে পারবে না। তাই আমাকে উস্কে দিও না, তাতে তোমারই ক্ষতি। ঠিক সেই মুহূর্তে ঘরের দরজায় দিব্য ছায়া পড়ল। সে ভিতরে ঢুকে দুজনের মাঝখানের এই থমথমে পরিবেশ দেখে কিছুটা অবাক হলো। ব্রু কুঁচকে এগিয়ে এসে প্রশ্ন করলো, কি ব্যাপার, কোনো সমস্যা? দিব্যর ভরাট কণ্ঠস্বর কানে আসতে নবনীর বুকের ভেতরটা ধক করে উঠল। এক অজানা আশঙ্কায় তার হাত পা হিম হয়ে এলো। সে কী উত্তর দেবে ভেবে পাওয়ার আগে অসীম তার ঠোঁটের কোনো একটা দূরত হাসি ঝুলিয়ে একদম স্বাভাবিক ভঙ্গিতে বলে উঠল, আসলে আপনাকে বলা হয়নি স্যার, নবনী আর আমি কিন্তু পূর্ব পরিচিত, তাই না নবনী? নবনীর মনে হলো তার চারপাশের বাতাস হঠাৎ ভারী হয়ে এসেছে।
দিব্য তীক্ষ্ণ দৃষ্টি এখন নবনীর মুখের উপর স্থির। সত্য আর মিথ্যের এক ভয়ঙ্কর দোলাচলে দাঁড়িয়ে নবনী বুঝতে পারল তার জীবনের নতুন অধ্যায়টা শুরু হওয়ার আগেই বুঝি তাসের ঘরের মতো ভেঙে পড়তে চলেছে। নবনী এক পলক কঠিন দৃষ্টিতে অসীমের দিকে তাকালো। অসীম যেন এক চরম বিজয়। সে অত্যন্ত নির্লজ্জের মতো নবনীকে উদ্দেশ্য করে চোখ টিপল। দিব্যর কণ্ঠস্বরে কোনো ভাবান্তর নেই। সে কেবল নিরাশা বক্তব্যে বলল, আচ্ছা তাই নাকি? নবনীর বুকের ভেতর তখন হৃৎপিণ্ডের অস্বাভাবিক স্পন্দন। না জানি এই শয়তানটা কী বলে বসে। নবনী মনে মনে ঠিক করেছিল সে নিজেই দিব্যকে সব সত্যি খুলে বলবে, কিন্তু সেই সুযোগ বা সময় কোনোটি সে করে উঠতে পারেনি। আর অসীম যে আজই এখানে এসে উপস্থিত হবে তা ছিল তার কল্পনাতীত। নিজের থেকে বলা আর অসীমের মুখ থেকে সত্য বের হওয়ার মধ্যে আকাশ পাতাল তফাৎ। দিব্য যদি এখন ভুল বুঝে তবে পরিস্থিতি যে কতটা কদর্য হবে তা ভেবেই সে সিঁড়ির দিকে যাচ্ছে। অসীম একটা বাঁকা হাসি দিয়ে বলল, আমরা একই কলেজে পড়তাম, ক্লাসমেট ছিলাম আর কি। মুহূর্তে নবনীর ফুসফুস থেকে একটা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো। দিব্য কৌতূহলে চোখে নবনীর দিকে তাকালো। নবনী কেবল যান্ত্রিকভাবে মাথা নেড়ে সায় দিল। অসীম আবারও নিজের জায়গায় গিয়ে আয়েশ করে বসলো। নবনী আর চোখে দেখলো দিব্য স্থির দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। নবনীর চোখ তুলে তাকাতেই দিব্য খুব দ্রুত চোখ সরিয়ে নিল। তারপর শান্ত গলায় বলল, তোমার গলার চেইনটা অলমোস্ট খুলে গেছে, সামলাও ওটা। নবনী চমকে উঠে গলায় হাত দিতে চেনটা আলগা হয়ে তার হাতের তালুতে চলে এলো। সে একটা দীর্ঘশ্বাস ফেলে শাড়ির আঁচলটা কাঁধে তুলে দিল এবং দুহাত উঁচিয়ে চেনটা পুনরায় পরার চেষ্টা করতে লাগলো। কিন্তু পিঠের উপর ছড়িয়ে থাকা খোলা চুলের অবাধ্যতা সে কিছুতেই হুকটা লাগাতে পারছিল না। দুহাত উপরে তোলায় তার শাড়ির বাঁধন কিছুটা আলগা হয়ে সুগঠিত ফর্সা উদর উন্মুক্ত হয়ে পড়ল। দিব্য চোখ পড়তে অপ্রস্তুত হলে সে চোখে মুখে এক ধরনের অস্বস্তি দানা বাঁধল। সে একবার আর চোখে সোফায় বসা অসীমের দিকে তাকালো। অসীম সেদিকে ফিট করে বসা, মনোযোগ দিয়ে কাজ করছে। দিব্য হুট করে নবনীর হাত থেকে চেনটা নিয়ে নিল। নবনী হতভম্ব হয়ে তার দিকে তাকালিয়ে দিব্যর কাজের ধরন বুঝে উঠতে পারল না। দিব্য এক হাত দিয়ে নবনীর কাঁধের আঁচলটা ঠিক করে নামিয়ে দিয়ে তার ঠিক পেছনে গিয়ে দাঁড়ালো। হঠাৎ করে এই নৈকট্য নবনীর আড়ষ্টতা সব সীমা ছাড়িয়ে গেল। দিব্য নিজের এক হাত দিয়ে নবনীর গাড়ের ওপর থেকে চুলগুলো একপাশে সরিয়ে দিল এবং অত্যন্ত নিপুণতার চেইনটা পরিয়ে দিল। তারপর নিচু স্বরে বলল, যাও নিচে, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। নবনী যেন এই মুক্তির পরোয়ানা টুকুরই অপেক্ষায় ছিল। সে আর এক মুহূর্তে সেখানে না দাঁড়িয়ে দ্রুত পায়ে ঘর থেকে এক প্রকার পালিয়ে গেল। অসীম সোফায় বসেছিল ঠিকই, কিন্তু সামনে থাকা ল্যাপটপের স্বচ্ছ স্ক্রিনে সে দিব্যর প্রতিটি স্পর্শ নবনীর আড়ষ্টতা স্পষ্ট দেখতে পেল। নিজের এক সময়ের ভালোবাসাকে অন্য কারো এত কাছে দেখে অসীমের বুকের ভেতরটা ঈর্ষায় আগুনে দাউ দাউ করে জ্বলে উঠল। অপমানে আর ক্ষোভে সে ল্যাপটপের কিবোর্ডে নিজের আঙ্গুলগুলো শক্ত করে চেপে ধরল। দুপুরে খাওয়ার টেবিলে যখন দিব্যর সাথে অসীম এসে বসলো তখন যেন পুরো পরিবেশটা নবনীর জন্য একদম বন্ধ করা খাঁচায় পরিণত হলো। টেবিলের অন্য পাশে বসে থাকা আনিকা বেগম অসীমকে দেখা মাত্রই স্থির হয়ে গেলেন। এই বাড়িতে অসীমের পরিচয় হয়তো কেবল দিব্যর অ্যাসিস্ট্যান্ট হিসেবে, কিন্তু আনিকা বেগম তো জানেন এই ছেলেটাই একসময় নবনীর জীবনের কালবৈশাখী ছিল। তিনি তীক্ষ্ণ প্রশ্নাতুর দৃষ্টিতে নবনীর দিকে তাকালেন। সেই দৃষ্টিতে যেমন ছিল সতর্কতা, তেমনি ছিল একরাশ দুশ্চিন্তা। নবনী মায়ের চোখের ভাষা পড়তে পারলেও সচেতনতাই ভেবেই দৃষ্টি এড়িয়ে গেল, কারণ এই মুহূর্তে কোনো কৈফিয়ত দেওয়ার মতো মানসিক অবস্থায় সে নেই। খাওয়ার পর্ব শেষ হতেই নবনীর বাবা মায়ের বিদায়ের সময় হয়ে এলো। ঢাকা থেকে তদন্তের তাদের গন্তব্য বেশ দূরে, তাই দেরি করা সম্ভব নয়। আনিকা বেগম বারবার চেষ্টা করলেন নবনীকে আড়ালে ডেকে অসীমের ব্যাপারে কিছু জিজ্ঞেস করতে, কিন্তু বাড়ির লোকজনের ব্যস্ততার কারণে সেই সুযোগ আর মিলল না। বিদায় বেলায় দিব্য খুব মার্জিতভাবে জানালো যে নিয়ম মেনে কাল সে নবনীকে নিয়ে তাদের বাসায় যাবে। মনিরুল সাহেব আর আনিকা বেগম আশ্বস্ত হয়ে বেরিয়ে গেলেন। তবে যাওয়ার সময় আনিকার চোখের সে অস্থিরতা নবনীকে বিদ্ধ করে দিয়ে গেল। করিডোর দিয়ে হাঁটার সময় নবনীর মাথার ভেতরটা যেন হাজারো দুশ্চিন্তার মৌচাক হয়ে উঠেছিল। অসীমের সেই প্রচ্ছন্ন হুমকি আর রহস্যময়
সময় আচরণ তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। সেই স্থির করলে আর নয়, আজ রাতে সে দিব্যকে সবটা খুলে বলবে। লুকোছাপা করে সেই সম্পর্কের বিত নষ্ট করতে চায় না, কিন্তু মনে একরাশ সাহস নিয়ে ঘরে ঢুকতে দেখলো দিব্য তৈরি হয়ে কোথাও বের হচ্ছে। নবনীর ঠোঁটের ডগায় কথাগুলো এসো থমকে গেল। এখনও দিব্যর গাম্ভীর্যের সামনে সে পুরোপুরি সহজ হতে পারেনি। তবুও মনের ভেতর একটা কৌতূহল উকি দিল, এত রাতে লোকটা কোথায় যাচ্ছে। দিব্য নবনীর দিকে একবার তাকালো। বোধ হয় নবনীর চোখের অস্থিরতা আর না বলা প্রশ্নটা সেই মুহূর্তে পড়েও ফেলল। গম্ভীর গলায় বলল, আমাদের ফ্যাক্টরিতে একটু সমস্যা হয়েছে, আমাকে এখনই যেতে হবে, ফিরতে অনেকটা দেরি হতে পারে। তুমি দিয়াকে ঘুম পাড়িয়ে দিও। নবনী শুধু যান্ত্রিকভাবে মাথা নাড়ল। দিব্য দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যেতে নবনী একটা দীর্ঘশ্বাস ফেলল। কথাগুলো আজ আর বলা হলো না। বিছানার এক কোণে বসে দিয়া তখন খুব মনোযোগ দিয়ে ডিজিটাল স্লেটে ইংরেজি অ্যালফাবেট লেখার চেষ্টা করছিল। মাত্রই হাতে খড়ি হয়েছে ওর, তবুও প্রতিটি অক্ষর বেশ যত্ন করে ফুটিয়ে তুলছে মেয়েটা। নবনী দির পায়ে এগিয়ে গিয়ে দিয়ার পাশে বসলো। কিছুক্ষণ চুপচাপ ওর লেখা দেখলো, তারপর হাত ধরে বর্ণগুলো সঠিক করে দিতে সাহায্য করলো। এই সময়ে দিয়া হুট করে স্লেটটা পাশে সরিয়ে রেখে হাই তুলল। মাম্মা, আমার খুব ঘুম পাচ্ছে। নবনী ওর বই খাতাগুলো গুছিয়ে পাশে রাখতে রাখতে বলল, আচ্ছা সোনা, অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়ো। দিয়াকে জাপটে ধরে নবনী যখন ওর পাশে শুলো, ঘরটা তখন একদম নিস্তব্ধ। সেই নিস্তব্ধতা ভেঙে দিয়া হুট করে এমন এক প্রশ্ন করলো যা নবনীর হৃৎপিণ্ডকে মুহূর্তের জন্য থামিয়ে দিল। দিয়া আদো আদো গলায় জিজ্ঞেস করলো, আচ্ছা মাম্মা, তুমি এতদিন কোথায় ছিলে? সবাই তো বলতো তুমি আকাশে চলে গেছো। আমি তোমাকে কত খুঁজতাম, কত ডাকতাম, কিন্তু তুমি তো আসতে না। এখন যখন চলেই এলে, তখন আকাশে থেকে নামলে কীভাবে? দিয়ার এই নিষ্পাপ কৌতূহল নবনীকে এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিল। সে বুঝতে পারলো অবনী হয়ে দিয়ার জীবনে যে শূন্যস্থান সে পূরণ করছে তার বার কতখানি। দিয়ার চুলে বিলি কাটতে কাটতে নবনী ভাবল, এই অবুঝ শিশুটিকে সে কীভাবে বোঝাবে যে সেই আকাশে চলে যাওয়া মা নয়, বরং তার জীবনের নতুন এক আশ্রয়। নবনীর ঠোঁটের কোণে এক দিয়ে কৌতূহলী চোখের দিকে তাকিয়ে সে এক কল্পনায় গল্পের আশ্রয় নিল। বলল, সেখানে একটা দুষ্ট রাক্ষস ছিল যে আমাকে দিয়ার কাছে আসতে দিচ্ছিল না, আমাকে বন্দি করে রেখেছিল অনেক বড় এক প্রাসাদে। দিয়া বিস্ময়ে চোখ বড় বড় করে বলল, ঠিক ওই রূপকথার গল্পগুলোর মতো? তারপর তোমাকে বাঁচাতে কি কোনো প্রিন্স এসেছিল? নবনী মাথা নাড়ল। দীর স্বরে বলল, হ্যাঁ, আমাকে বাঁচাতে একজন এসেছিল ঠিকই, তবে সে কোনো প্রিন্স নয়, একটা ছোট্ট পরী। দিয়ে উত্তেজিত হয়ে বলল, ও মাই গড, একটা ফেরি! সে কি দেখতে খুব সুন্দর ছিল মাম্মা? ওর কি জাদুর লাঠি ছিল? নবনী শব্দ করে হাসলো। দিয়ার গালে একটা চুমু খেয়ে বলল, হ্যাঁ, সে পুরোটাই একটা জাদু। আচ্ছা শোনা, তোমার না খুব ঘুম পাচ্ছিল, এবার চোখ বোঝো। ওকে, গুড নাইট মাম্মা, আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। নবনী কোনো কথা না বলে দিয়াকে বুকের মধ্যে টেনে নিল। ছোট্ট মেয়েটা যেন তার কাঙ্ক্ষিত নিরাপদ আশ্রয় খুঁজে পেল। নবনীর হৃদয়ে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। বাচ্চাদের ছোঁয়া সবসময় স্নিগ্ধ হয়, কিন্তু দিয়াকে জড়িয়ে ধরে তার মনে যে প্রশান্তি নামলো, তা যেন পৃথিবীর সব সুখের চেয়েও বেশি। এটাই কি মাতৃত্বের সে অমোঘ টান? নবনী জানে না, সে শুধু এটুকু বুঝলো, এই ছোট্ট প্রাণটার জন্য সে সব বাধা জয় করতে পারে। মুহূর্তের মধ্যে দিয়ে গভীর ঘুমে তলিয়ে গেল, কিন্তু নবনীর চোখের পাতা এক করতে পারছে না। ঘরের টিকটিক শব্দটা যেন তার মনের অস্থিরতা আরও বাড়িয়ে দিচ্ছে। দিব্যা এখনও ফ্যাক্টরি থেকে ফেরেনি। বাইরের নিস্তব্ধতা বাড়তে বাড়তে একসময় নবনীয় ক্লান্তিতে কখন ঘুমের দেশে তলিয়ে গেল সে নিজেও টের পেল না। দিব্য যখন ফিরল, রাত তখন অনেক গভীর। সমস্ত দিনের ক্লান্তি আর ফ্যাক্টরি যাককে সামনে শরীরে আর শক্তি অবশিষ্ট নেই। ঘরে পা রাখতেই দেখলো পুরো ঘর জুড়ে সবুজ রঙের ডিম লাইটের একটা মায়াবী আভা ছড়িয়ে আছে। বিছানার দিকে তাকাতেই তার ক্লান্ত চোখ
দুটো প্রশান্তিতেও জড়িয়ে এলো। নবনী আর দিয়ে একে অপরকে জড়িয়ে ধরে গভীর ঘুমে মগ্ন। দৃশ্যটা এতই স্নিগ্ধ যে দিব্যর মনে হলো তার যান্ত্রিক জীবনে এর চেয়ে সুন্দর কোনো ফ্রেম আর হতেই পারে না। সে ধীর পায়ে বিছানার আরও কাছে এগিয়ে গেল, কিন্তু খুব কাছে আসতে এক অদ্ভুত বিপত্তি ঘটল। নবনী শাড়ি পরেই ঘুমিয়ে পড়েছিল। ঘুমের ঘুরে অসাবধানতায় তার শাড়ির আঁচলটা গা থেকে সরে গিয়ে একপাশে পড়ে আছে। সবুজ সেই মৃদু আলোয় নবনীর মেধহীন উন্মুক্ত শুভ্র উন্মুক্ত উদর দৃশ্যমান। সেই অপার্থিব সৌন্দর্য এক ধরনের তীব্র মোহ আছে, যা দিব্যর মতো শক্ত মনের মানুষকেও টলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। দিব্য চাইল দৃষ্টি সরিয়ে নিতে, কিন্তু অবাধ্য চোখ দুটো যেন কোনো এক অদৃশ্য মায়ায় আটকে গেছে। তার মনে হলো এক ভয়ঙ্কর অথচ সুন্দর সর্বনাশ বুঝি তার সামনে দাঁড়িয়ে। শরীরের রক্তকণিকাগুলোই এক ধরনের অস্থিরতা অনুভব করলো সে। নিজেকে সামলে নিয়ে দ্রুত গায়ের কোটটা খুলে ছুড়ে দিল সোফায়। তারপর ওয়াশরুমে ঢুকে গেল। বেশ অনেকটা সময় নিয়ে ফ্রেশ হয়ে বেরোলো। ভেজা চুলে যখন সে বিছানায় গা এলিয়ে দিল, পাশে শোয়া নবনীর ঘুমন্ত মুখটার দিকে একবার তাকালো সে। ঘুমের ঘোরে মেয়েটাকে কি ভীষণ মাসুম আর শান্ত লাগছে। দিব্যর মনে হলো এই মেয়েটা হয়তো সত্যি তার এলোমেলো জীবনে একটু একটু করে বসন্তের ছোঁয়া নিয়ে আসছে বোধহয়। সে এক দৃষ্টিতে নবনীর সেই স্নিগ্ধ মুখের দিকে চেয়ে রইল। সকাল হইতে নবনী শোয়া থেকে উঠে বসল। ফাঁস ফিরে তাকাতেই দিয়ার ওপাশে দিব্যকে দেখে সে বেশ অবাক হলো। কখন ফিরল লোকটা? দিব্য এখনও গভীর ঘুমে আচ্ছন্ন। সে সাধারণত বেলা পর্যন্ত ঘুমানোর মানুষ নেই, কিন্তু আজকের এই অনিয়মের কারণ নবনী ঠিক বুঝে উঠতে পারল না। না চাইতেও নবনীর দৃষ্টি আটকে গেল দিব্যর ঘুমন্ত মুখটার উপর। ক্লিন শেভ করা মুখ, 2 ব্লক কাটের রেশমি চুলগুলোর উপর ভোরের রোদ এসে পড়ে চকচক করছে। চুলের উপরের লম্বা স্তরগুলো অবাধ্যের মতো কপালের উপর আলগোছে নেমে এসেছে। লোকটার মুখের গড়ন দাঁড়ালো। সব মিলিয়ে এক অদ্ভুত সৌন্দর্য মিশে আছে তার চেহারায়। গায়ের রঙের প্রভাবেও যেন তাকে কাবু করতে পারছে না। ওর গায়ের রঙও আগের থেকে উজ্জ্বল হয়েছে। নবনী লক্ষ্য করলো কয়েক বছর আগের সেই অগোছালো দিব্যর সাথে এই পরিপাটি মানুষটার আকাশ পাতাল পার্থক্য। সব কিছুই যেন এখন নিখুঁত। হঠাৎ করে নবনীর মনে এক ধরনের লজ্জা মিশ্রিত সংকোচ লাগলো। একজন ঘুমানো মানুষকে এভাবে চোখ দিয়ে গিলে খাওয়া কি ঠিক হচ্ছে? সে দ্রুত বিছানা ছাড়লো। আজই তাদের বাপের বাড়িতে যাওয়ার কথা। সারা রাত ভারী শাড়ি পরে ঘুমিয়ে শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে। তাই দেরি না করে একবার গোসল সেরে ফ্রেশ হয়ে বের হলো সে। আয়নার সামনে দাঁড়িয়ে ডার্ক মেরুন রঙের একটি শাড়ি ঠিকঠাক করছিল নবনী। ঠিক তখনই দিব্যর ঘুম ভাঙল। চোখ মিলতেই আবারও এক অনাকাঙ্ক্ষিত অথচ মোহনীয় দৃশ্যের সাক্ষী হলো সে। নবনীর ফিট জুড়ে ছড়িয়ে আছে ভিজে চুলের রাশি। নিচু হয়ে শাড়ির কুচি করার সময় তার কোমরের কিয়তাংশ উন্মুক্ত হয়ে আছে। দিব্য এক দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলে নিয়ে উঠে বসলো। আয়নায় দিব্যর প্রতিফলন দেখে নবনী ভূত দেখার মতো চমকে উঠল। চটজলদি ঘুরে দাঁড়িয়ে শাড়ির আঁচল টেনে নিজেকে আড়াল করার চেষ্টা করলো সে। দিব্য তখনও ঘুম জড়ানো গলায় বলল, রিল্যাক্স নবনী, আমি কোনো বাঘ ভাল্লুক নই যে এভাবে ভয় পেতে হবে। তাছাড়া আমি লক্ষ্য করেছি তুমি আমার সামনে সবসময় খুব হেজিটেট ফিল করো। হোয়াই? কিছু বলার থাকলে সোজা বলবে। সমস্যাটা কি তোমার? আমি কি তোমাকে মারবো? দিব্য সরাসরি প্রশ্ন। নবনী যেন আরও বেশি আড়ষ্ট হয়ে গেল। ভেজা চুলের জলবিন্দুগুলো তার পিঠ বেয়ে গড়িয়ে পড়ছে। দিব্যর তীক্ষ্ণ দৃষ্টি যেন তার সমস্ত উত্তর কেড়ে নিয়েছে। নবনীর ঠোঁটের কোণে একটা কাঁপা কাঁপা হাসি ফুটে উঠল। দিব্য তাকে সাহস দিতে চাইল। নবনীর মনের গহীনে এখনো একটা অদৃশ্য দেয়াল রয়ে গেছে। সে আমতা আমতা করে কোনো মতে জবাব দিল, আপনি কাল রাতে কখন ফিরেছিলেন? সরি, আমি আসলে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গিয়েছিলাম। দিব্যর চোখে কাল রাতে সেই দৃশ্যটা মুহূর্তের জন্য ভেসে উঠল। সে খাট থেকে নেমে দাঁড়ালো, গম্ভীর গলায় বলল, তুমি দরজা খোলা রেখে ঘুমিয়েছিলে কেন? আজকের পর যদি আমার ফিরতে দেরি হয় আর তোমার ঘুম পায়, তবে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়বে। নবনী অবাক হয়ে তাকালো, পাল্টা প্রশ্ন করলো, আর আপনি ফিরলে ঘরে ঢুকবেন কিভাবে? দিব্য ওয়াশরুমের দিকে এগোতে এগোতে থমকে দাঁড়ালো। নির্লিপ্ত গলায় বলল, আমি অন্য কোনো ঘরে শুয়ে পড়ব, তবুও তুমি দরজা খুলে রেখে আমার জন্য মাঝরাত অবধি অপেক্ষা করবে না। বলে দিব্য ওয়াশরুমে ঢুকে পড়ল। নবনী স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। লোকটা কি তাকে পর করে দিচ্ছে, নাকি তার নিরাপত্তার কথা ভেবে এমনটা বলছে?
সে বুঝতে সে বুঝতে তার মাথা গুলিয়ে যাচ্ছে। এই বাড়িতে সে অনিপারত বা কি করে হয়। ধরেই নিলেও ইগোওয়ালা লোকটার ইগোর কারণে বলছে। সে দীর্ঘশ্বাস ফেলে আয়নার দিকে তাকালো। দিব্য নিজে ড্রাইভ করছিল। দিয়া আর নবনী পেছনের সিটে বসে পুরো রাস্তা গল্প আর খুনসুটিতে মেতে রইল। মাঝে মধ্যে দিব্যর ইচ্ছে করছিল তাদের হাসাহাসিতে যোগ দিতে, কিন্তু সে তার স্বভাবজাত গাম্ভীর্য ধরে রাখলো। দিব্য তালুকদার কি এতই ফেলনা যে জেসে গিয়ে কথা বলবে? অথচ আয়নায় বারবার সে ওদের খুনসুটিগুলো লক্ষ্য করছিল। নবনীর বাপের বাড়িতে পৌঁছাতেই যেন উৎসব শুরু হয়ে গেল। দিব্য আর দিয়াকে নিয়ে আনিতা আর অনি কেমনভাবে মেতে উঠল যেন তারা পুরো বাড়ি মাথায় তুলল। নবনী যখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাবে তখনই আনিকা বেগম প্রায় টানতে টানতে তাকে ভেতরের ঘরে নিয়ে এলেন। মায়ের এমন অদ্ভুত আচরণে নবনী বেশ বিরক্ত হলো। হাত ছাড়িয়ে নিয়ে বলল, কি করছো আম্মু? সমস্যা কি তোমার? সবাই বাইরে বসে আছে আর তুমি আমাকে এভাবে ধরে আনলে কেন? আনিকা বেগম কড়া চোখে মেয়ের দিকে চাইলেন, নিচু কিন্তু তীক্ষ্ণ স্বরে বললেন, তুই আগে বল সমস্যাটা কি? ওই অসীম ওই বাড়িতে কি করছিল? ও সেখানে কেন? মায়ের এমন অবান্তর প্রশ্নে নবনীর মেজাজ আরও বিগড়ে গেল। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি কি তখন শোনোনি? তোমার জামাইয়ের অ্যাসিস্ট্যান্ট ওনার সাথে কাজ করে। সে তো আমিও শুনেছি, কিন্তু তুই কি জামাইকে সব সত্যি খুলে বলেছিস? অসীমের সাথে তোর যা যা ছিল সেসব কি ও জানে? আনিকা বেগমের কণ্ঠে স্পষ্ট উদ্বেগ। নবনী অবাক হয়ে মায়ের দিকে তাকালো, কিছুটা তাচ্ছিল্যের স্বরে বলল, যদি জানিও থাকি তাতে কি আসে যায় আম্মু? অতীত থাকতেই পারে। আনিকা বেগম যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম মুছে নিয়ে বললেন, তার মানে এখনও বলিসনি? নবীনী শান্ত স্বরে জানালো, তবে খুব শীঘ্রই বলবো। আমি কোনো লুকো ছাপা করতে চাই না। মেয়ের এমন নির্বুদ্ধিতা দেখে আনিকা বেগম এবার যেন আকাশ থেকে পড়লেন। তিনি ভালো করেই জানতেন নবনী প্রথম দিকে এই বিয়েতে মোটেও রাজি ছিল না, কিন্তু তিনি এবং তার পরিবার বারবার চাপ সৃষ্টি করার পরেই নবনী মত দিয়েছে। আনিকার বড় ভয় পাচ্ছে সত্যির জেদ ধরে সাজানোর সংসারটা তাসের ঘরের মতো ভেঙে না যায়। তিনি এবার গলার স্বর ছড়িয়ে বললেন, খবরদার নবনী, বলে এই কাজ করবি না। আমি ভালো করেই জানি তুই এই বিয়েটা মন থেকে করিসনি, কিন্তু তাই বলে এভাবে নিজের পায়ে কুড়াল মেলে সংসারটা ভাঙবি? ওই মাসুম বাচ্চাটার জন্য কি তোর বিন্দুমাত্র দয়া হচ্ছে না? ও তোর নিজের বোনের রক্ত, তোকে মা বলে রাখছে, কতটা মায়া করে তোকে জড়িয়ে ধরে থাকে, একটু কি মায়া হয় না তোর? নবনী হতবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে রইল। অবাক কণ্ঠে বলল, তুমি কি পাগল হয়ে গেছো আম্মু? তোমার কেন মনে হচ্ছে আমি বিয়েটা ভাঙতে চাইছি? যদি ভাঙার ইচ্ছা থাকতো তবে আমি বিয়েটাই করতাম না। আর দিয়াকে আমি কতটা ভালোবাসি তা আমি জানি। ঠিক এই কারণেই সারাটা জীবন ওর বাবার সাথে সততার সাথে কাটানোর জন্য আমি কোনো মিথ্যে দিয়ে সম্পর্কে বিদ করতে চাই না। আনিকা বেগম এবার মুড়িয়ে হয়ে উঠলেন। মেয়ের হাতটা শক্ত করে ধরে বললেন, এখানে তোকে এত সত্যবাদী হতে কে বলেছে? জামাই কি তোর কাছে নিজে থেকে কিছু জানতে চেয়েছে? না চাইলে তুই কেন জেসে গিয়ে নিজের কলঙ্ক ওর সামনে তুলে ধরবি? নবনীর এবার মেজাজ গরম হতে শুরু করলো। সে বলল, আমি বুঝলাম না তুমি এই বিষয় নিয়ে এত ভয় পাচ্ছ কেন? ওনারও তো অতীত আছে, ওনারও তো একটা জীবন ছিল। আনিকা বেগম কঠোর কণ্ঠে বললেন, ওটা বউ ছিল নবনী, একটা হালাল আর মর্যাদাপূর্ণ সম্পর্ক ছিল সেটা। আর তোরটা ছিল বিবাহ বহির্ভূত প্রেম, যা আমাদের সমাজ আর ধর্মে নিষিদ্ধ। জামাই যদি তোকে চরিত্রহীন ভেবে বসে তখন কোথায় যাবি তুই? দোহাই লাগে তোর, জেদ করে সুন্দর সাজানো সব কিছু নষ্ট করিস না। মায়ের মুখ থেকে চরিত্রহীন শব্দটা শুনে নবনীর পায়ের তলার মাটি যেন সরে গেল। সে ভাবতেও পারেনি নিজের মা তার অতীতকে এই চোখে দেখেন। পরিস্থিতির চাপে তিনিও তার অতীতকে এমন নির্মম একটা তকমা দিয়ে দিলেন। নবনী কোনো মতে নিজেকে সামলে নিয়ে ধরা গলায় বলল, চরিত্রহীন? কিন্তু আম্মু, আজ আমি নিজের থেকে না বললেও কাল যদি উনি অন্য কারো কাছ থেকে জেনে ফেলেন, তখন আমার ফালানোর জায়গা থাকবে না।
আনিকা বললেন, তোকে কি অসীম কোনো কিছু বলেছে? ভয় নেই, ওই ছেলের সাথে আমি নিজে কথা বলবো। আমার দোহাই লাগে নবনী, তুই জামাইকে এখনই সব কিছু বলবি না। আগে তোদের সম্পর্কটা একটু মজবুত হতে দে, তারপর না হয় সময় বুঝিয়ে বলিস। ঠিক সেই মুহূর্তে দিয়ে ডেকে উঠল, মাম্মা। আনিকা বেগম চট করে চোখের ইশারায় নবনীকে শাসিয়ে দিলেন। নবনী দ্রুত চোখের জল মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। দিয়ে ঘরে ঢুকতে ওকে কোলে তুলে নিয়ে সে বাইরে চলে গেল। রাতে খাওয়া দাওয়া শেষ করে তারা নবনীর পুরনো ঘরে এলেন ঘুমানোর জন্য। নবনীর এই ছোট্ট কামরাটি দিব্যর মতো মানুষের জন্য বড্ড বেমানান। দিব্য অভ্যস্ত এসির হিমেল হাওয়ায়, অথচ এই বদ্ধ ঘরে একটা সাধারণ টেবিল ফ্যান যেন আগুনের হলকা ছড়াচ্ছে। গরমে দিব্য শার্ট ভিজে সবসেটে হয়ে গেছে, মুখ চোখ লাল হয়ে উঠেছে। নবনী আর চোখে দিব্যর অস্বস্তি দেখছিল আর নিজের কাছে প্রচণ্ড লজ্জিত বোধ করছিল। এক পর্যায়ে দিব্য সহ্য করতে না পেরে একটু ফ্রেশ হওয়ার জন্য বাইরে বেরোলো, কারণ এগোরও কোনো অ্যাটাচ বাথরুম নেই। দিব্য বেরিয়ে যাওয়ার পরেই হঠাৎ ঘরের টিউবলাইটটা ফিটফিট করে কাঁপতে শুরু করলো। দিয়ে বিছানায় বসা হাততালি দিয়ে খিলখিল করে হেসে উঠল, মামা দেখো লাইট কেমন ডান্স করছে। নবনীয়া হাসলো। দিয়ে বেশ উপভোগ করছে বিষয়টা। দিয়ার কাছে এটা মজা হলেও নবনীর জন্য এটা বিরক্তিকর, কারণ সে জানতো লাইটের হোল্ডারে একটু সমস্যা আছে। একটা কাঠের চেয়ার টেনে সে লাইটের নিচে রাখলো, তারপর পরনে শাড়ির আঁচলটা কোমরে শক্ত করে গুজে চেয়ারে উঠে দাঁড়ালো। হাত দিয়ে বাড়িয়ে হোল্ডারটা ঠিক করার চেষ্টা করছিল। তখনই পিছনে সেই পরিচিত গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, কি করছো এসব? হঠাৎ দিব্যর ফিরে আসা আর ওই ভরাট গলার আওয়াজে নবনী ভীষণভাবে ঘাবড়ে গেল। শরীরের ভারসাম্য হারিয়ে তার পা পিছলে গেল চেয়ার থেকে। ভয়ে আর আতঙ্কে সে একটা আর্তনাদ করে চোখ দুটো খিচে বন্ধ করে নিল। নবনী নিশ্চিত ছিল আজ মেঝেতে পড়ে তার হাড় গোড় আস্ত থাকবে না, কিন্তু সেকেন্ডের ব্যবধানে সে অনুভব করলো কোনো শক্ত মেজে নয়, বরং দুটো বলিষ্ঠ এবং শক্তপোক্ত হাত তাকে শূন্য আগলে নিয়েছে। ঘরের সেই টিমটিমে আলোয় নিচে দিব্যর প্রশস্ত বুকের ওমে নিজেকে আবিষ্কার করে নবনীর হৃৎপিণ্ড যেন থমকে গেল। দিব্য নবনীকে কোল থেকে নামিয়ে সাবধানে মেজের উপর দাঁড় করিয়ে দিল। নবনীর পা দুটো তখনও কাঁপছে, হৃৎপিণ্ডের দগদগানি যেন তার কানের কাছে বাজছে। কোনো মতে স্থির হয়ে দাঁড়াতে দিয়া ছুটে এসে নবনীকে জড়িয়ে ধরল। ছোট ছোট হাত দিয়ে নবনীকে পরখ করতে করতে আদুরে গলায় বলল, তুমি ঠিক আছো তো মাম্মা? তোমার লাগেনি তো? নবনী দিয়ার মাথায় হাত বুলিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। দিব্যর দিকে এক পলক তাকিয়ে নিচু স্বরে বলল, আমি ঠিক আছি সোনা, থ্যাঙ্কস। আমি আসলে লাইটটা ঠিক করছিলাম। দিব্যর কপালে তখনও বিরক্তির বাজ। গম্ভীর গলায় বলল, যে কাজ পারো না তা করতে যাও কেন? ওইখান থেকে পড়লে নিশ্চিত হাড় গড়ে চোট পেতে, এতটুকু বুঝতে পারো না? নবনীর মনে মনে বেশ মেজাজ খারাপ হলো। সে কি ইচ্ছে করে পড়েছিল নাকি? আর লাইটটা ঠিক করা তো তার বাম হাতের কাজ। ওনার এই আওয়াজ শুনেই তো বয়কে গেছে, কিন্তু মুখটা শব্দ করার সাহস আর হলো না। লোকটার ব্যক্তিত্বের সামনে নবনী কেমন যেন মিইয়ে যায়। সে দিয়াকে উদ্দেশ্য করে বলল, চলো মাম্মা, অনেক রাত হয়েছে, এবার ঘুমাতে হবে। দিয়ে এক লাফে খাটে উঠে গিয়ে ঠিক মাঝখানটায় জাঁকিয়ে শুয়ে পড়ল। তারপর দুই হাত দিয়ে দুপাশের বালিশ চাপড়ে উৎসাহের সাথে বলল, মাম্মা পাপ্পা তোমরাও এসো, আমি আজ তোমাদের মাঝখানে শুয়ে ঘুমাবো, তোমরা আমার দুই পাশে শুয়ে পড়ো। দিব্য একবার নবনীর দিকে তাকালো, নবনীও তাকিয়েছিল বিদায় চোখাচোখি হলো। বিব্রত হয়ে চোখ সরালো ও। নবনী আর চোখে দিব্যকে দেখল। দিব্যর কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। লোকটা এই পরিবেশে যে কতটা হাঁপিয়ে উঠেছেন তাই স্পষ্ট। নবনী আর কথা না বাড়িয়ে দিয়ার একপাশে চুপচাপ শুয়ে পড়ল। দিব্য কয়েক মুহূর্ত মূর্তির মতো দাঁড়িয়ে থেকে একসময় একটা দীর্ঘশ্বাস ফেলে
ফেলে লাইটটা নিভিয়ে দিল। তারপর দিয়ের উপর পাশে গিয়ে শরীরটা এলিয়ে দিল। টেবিল ফ্যানটা কোনো মতে দিয়ে ঠিকঠাক হচ্ছে। দিয়া তাদের দুইজনকে দুই পাশে পেয়ে শান্তিতে চোখ বুঝলো। কিছুক্ষণের মধ্যে তার শ্বাস প্রশ্বাস নিয়মিত হয়ে এলো, কিন্তু বিছানার দুই প্রান্তে থাকা দুজনের চোখের পাতা এক হলো না। দিব্যর কাছে ব্যবসা গরম আর বদ্ধঘরটা যেন এক প্রকার শাস্তি। অন্যদিকে নবনীর ভেতর চলছে আশঙ্কা, ভাঙ্গা ঘোড়া। হঠাৎ করে দিব্য বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। কোনো শব্দ না করে সে ঘর থেকে বেরিয়ে গেল। নবনী অবাক হলো, এত রাতে লোকটা কোথায় যাচ্ছে। কৌতূহল আর কিছুটা উদ্বেগে নবনীয় বিছানা ছাড়ল। বাইরের উঠোনটা ছাদের রূপলি আলোয় ভিজে আছে। নবনী বারান্দায় এসে দেখলো দিব্য উঠোনের এক প্রান্তে ঘাসের উপর একা বসে আছে। তার ছড়া পিঠটা ছাদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে। নবনী ধীর পায়ে এগিয়ে গিয়ে তার পেছনে গিয়ে দাঁড়ালো। কারো পায়ের মৃদু শব্দ পেয়ে দিব্য মাথা ঘুরিয়ে তাকালো। তার চোখে মুখে বিরক্তি না থাকলেও এক ধরনের ক্লান্তি স্পষ্ট। নবনী দ্বিধা জড়ানো কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনার কোনো সমস্যা হয়েছে? দিব্যা আবারও সামনে দৃষ্টি নিবদ্ধ করলো। একদম নিষ্প্রিয় গলায় বলল, তেমন কিছু না, ঘরে অসহ্য গরম লাগছিল, তাই একটু খোলা বাতাসে এসে বসলাম। নবনী কিছুক্ষণ চুপ করে থাকলাম, তারপর সৌজন্যতার খাতিরেই জিজ্ঞেস করলো, কিছু খাবেন? রাতের নিস্তব্ধতা তখন ছাদরের মতো জড়িয়ে আছে চারপাশকে। আকাশের রূপালি ছাদের মায়াবী আলো। দিব্য নাবোধক মাথা নাড়ল। দিব্যর মনসম্মতির পর নবনী তার থেকে সামান্য দূরত্ব বজায় রেখে কাশের উপরে বসল। দিব্যর অভিব্যক্তিতে কোনো বিস্ময় নেই কোনো চাঞ্চল্য। লোকটা কিভাবে সবসময় এমন এক হিমশীতল গাম্ভীর্য বজায় রাখে তা নবনীর বোধগম্যের বাইরে। মাঝে মধ্যে যে পোকার ডাক সেই নিস্তব্ধতা ভেঙে দিচ্ছে। নবনী নিজের মনের গহীনে সাহসের সঞ্চয় করল। একাই শ্রেষ্ঠ সময় এই নির্জনতা। আর জ্যোৎস্নার আলোয় মনের ওপর চেপে বসা পাথরটা নামিয়ে দেওয়ার ফেলাস মোক্ষম সুযোগ। যদি আর সে বলতে না পারে, তবে এই অস্থিরতা তাকে তিলে তিলে শেষ করে দেবে। বেশ কিছুক্ষণ দুজনের মাঝে এক অস্বস্তিকর নীরবতা বিরাজ করলো। অবশেষে নবনী সেই স্তব্ধতা ভেঙে মৃদু স্বরে বলল, আমার আপনাকে কিছু বলার আছে। দিব্য ঘাড় ঘুরিয়ে তাকালো। জ্যোৎস্নার ঝাপসা আলোতেও তার চোখের সেই তীক্ষ্ণ দৃষ্টি নবনী স্পষ্ট অনুভব করতে পারল। দিব্য গম্ভীর গলায় উত্তর দিল, কি বলতে চাও বলে ফেল। কণ্ঠস্বরও কোনো উন্মা নেই, আবার কোমলতাও নেই। নবনী কিছুটা বিভ্রান্ত হলো। লোকটার কি আজ মন খারাপ, নাকি পরিবেশের কারণে সে বিরক্ত? তবে যাই হোক, নবনীকে আজ বলতেই হবে। সে দীর্ঘশ্বাস ছেড়ে বলতে শুরু করলো, আপনি হয়তো জানেন আমি প্রথম দিকে এই বিয়েটা করতে মোটেও রাজি ছিলাম না, আর এর পেছনে আমার একটা বিশেষ কারণ ছিল। দিব্য সামনের দিকে তাকিয়ে নির্লিপ্ত গলায় বলল, জানি আমাকে তোমার পছন্দ হয়নি, তার উপর এক বাচ্চার বাবা। যে কোনো অবিবাহিত মেয়ের কাছেই এমন প্রস্তাব শুরুতে মেনে নেওয়াটা কঠিন। এটাই তো স্বাভাবিক। নবনী মাথা নেড়ে বাধা দিল, বলল, শুধু ওটা এই কারণ ছিল না, আরও একটা বড় কারণ ছিল। দয়া করে আমাকে সবটুকু বলতে দিন। দিব্যর দৃষ্টি এবার স্থির হলো নবনীর উপর। দিব্য শান্ত এবং তীক্ষ্ণ দৃষ্টি নবনীকে এক মুহূর্তের জন্য থমকে দিল। নবনী আলতো করে নিজের দৃষ্টি নামিয়ে নিল। আকাশের ওই বিশাল ছাদের দিকে চেয়ে কথাগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করলো সে। তারপর খুব নিচু স্বরে বলতে শুরু করলো, আসলে আমি একজনকে অনেক বছর যাবৎ ভালোবাসতাম। খুব নিঃস্বার্থভাবে তাকে চেয়েছিলাম। ভাবতাম সেও আমাকে ততটাই ভালোবাসে। আপনাকে বিয়ে না করার পেছনে এটাই ছিল আমার সবচেয়ে বড় কারণ আমার মনে হয়েছিল অন্য কাউকে ভালোবাসার পর আপনার হাতে হাত রাখাটা অন্যায় হবে। কিন্তু কথাটা শেষ করতে পারল না নবনী। গলার কাছে একদলা কান্না এসে আটকে গেল। চোখের কার্নিশে জমা হওয়া নোনা জলগুলো গাল বেয়ে নামার জন্য ছটফট করছে। বুকের ভেতরটা পুরনো ক্ষতে নতুন করে চাবুকের আঘাত খাওয়ার মতো মুচড়ে উঠল। দিব্য এক দৃষ্টিতে চেয়ে রইল নবনীর দিকে। সে ওই কিন্তুর পরের উত্তরটার জন্য অপেক্ষা করছিল। নবনীকে ওভাবে ভেঙে পড়তে দেখে তার গাম্ভীর্য কিছুটা টলে উঠল। দিব্য নিচু স্বরে প্রশ্ন করল, কিন্তু কি বিয়ে করলে না কেন? তাকে সামান্য
কোথায় সমস্যা কোথায় ছিল? নবনীর দীর্ঘ দিনের জমানো ভারটা আর টিকল না। এতক্ষণে শক্ত আবরণটা ভেঙে সে ফুঁপিয়ে কেঁদে উঠল। তার কান্নার শব্দ রাতে সেই নিস্তব্ধ উঠোনে প্রতিধ্বনিত হতে লাগলো। দিব্য কিছুটা হতভম্ব হয়ে গেল। সে তো এমন কিছু কঠিন কথা বলেনি যে মেয়েটা এভাবে ভেঙে পড়বে। নবনী এবার শব্দ করে কাঁদতে শুরু করলে দিব্য বিচলিত হয়ে পড়ল। তার মাথায় এলো না ঠিক কী করা উচিত। সে একটু ঝুঁকে নবনীর মাথাটা আলতো করে নিজের ছড়া কাঁধে চেপে ধরল। বড় বড় আঙ্গুলগুলো দিয়ে নবনীর এলোমেলো চুলে বিলি কেটে শান্ত গলায় বলল, নবনী, শান্ত হও। এভাবে কাঁদছ কেন? আমি কি তোমাকে বকা দিয়েছি? মাঝরাতে তোমার কান্না শুনে যদি বাড়ির কেউ বাইরে চলে আসে, তবে তারা কি ভাববে বলো তো? দিব্যর গায়ের সে পুরুষালী গ্রাণ আর এমন আশ্রয়ের স্পর্শে নবনের কান্নার বেগ ধীরে ধীরে কমে এলো। তার কথার উদ্দেশ্য বোধগম্য হলো ওর। আসলেই কেউ আসলে বিষয়টা জঘন্য হবে। তবে হিক্কা থামল না। সে কম্পিত গলায় বেজা স্বরে বলতে শুরু করলো, সে আমাকে ঠকিয়েছে। আমার এত বছরের ভালোবাসা আর অপেক্ষার কোনো মূল্য ছিল না তার কাছে। শেষ মুহূর্তে সে আমাকে বিয়ে করতে অস্বীকার করেছে। আমার মনে হয়েছিল আপনার সাথে নতুন জীবন শুরু করার আগে আমার সবটা বলা উচিত। আমি বলতে চেয়েছিলাম, কিন্তু বলতে পারিনি। আম্মু বলেছিলেন আমি যদি আপনাকে এসব বলি তবে আপনি আমাকে ভুল বুঝবেন, আমাকে হয়তো দুশ্চরিত্রা ভাববেন। আমি শেষের কথাগুলো বলতে গিয়ে নবনী যেন নিজের অস্তিত্বকেই কুঁকড়ে গেল। জ্যোৎস্নার আলোয় তার ফ্যাকাশে মুখটা তখন লজ্জায় আর অপমানে নীল হয়ে উঠেছে। নবনীর দীর্ঘদিনের চাপা কষ্টগুলো আজ যেন বাঁধ ভাঙা জোয়ারের মতো দিব্য ছড়া বুকের আশ্রয় পড়ল। সে ঘন ঘন ফুপিয়ে নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল। অন্যদিকে দিব্য এক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে রইল। মেয়েটির সামান্য বিষয় নিয়ে এতদিন মনের ভেতরে কতটা তোলফাড় চালিয়েছে, কত শত গ্লানি আর অপমান বোধের পাহাড় জমিয়ে রেখেছে, তা ভেবে দিব্য ঠোঁটের কোণে আপনা আপনি এক চিলতে হাসির রেখা ফুটে উঠল। নবনীর সমস্ত আবেগ যখন চূড়ান্ত সীমায়, ঠিক তখনই দিব্যর গম্ভীর কণ্ঠে বলল, নবনী, বাই এনি চান্স তুমি কি আমার শার্টের সর্দি মাছার চেষ্টা করছো? দেখো, ইটস ভেরি ব্যাড। আমি শার্টটা আজ প্রথমবার পরেছি, একদম নতুন। কথাটা শোনা মাত্রই নবনী চট করে মুখ তুলে চাইল। তার কান্নার বেগ মুহূর্তেই দেও। সে কি ভুল শুনল? এত বড় একটা স্বীকারোক্তি দেওয়ার পরে এই লোকটা এখন তার শার্টের যত্ন নিয়ে কথা বলছে, তাও আবার সর্দি মশার মতো একটা অভান্তর আর জঘন্য অভিযোগ। লজ্জায় আর অপমানে নবনীর মনে হলে যেন এখনই মাটির সাথে মিশে যায়। সে দিব্যর থেকে ছিটকে সরে এলো। দেখলো দিব্যর মুখে আবার পাথরের মতো গম্ভীর। মনেই হচ্ছে না সে কোনো রসিকতা করছে। সে সত্যিই যেন তার নতুন শার্টের জন্য উদ্বিগ্ন। নবনীর রাগে আর ক্ষোভে ফুঁসে উঠে বলল, কী সব বাজে কথা বলছেন আপনি? আমি আপনাকে একটা সিরিয়াস কথা বলছি, আর আপনি? দিব্য বিন্দুমাত্র বিচলিত না হয়ে স্বাভাবিকভাবে বলল, আমিও তো সিরিয়াস কথাই বলছি। আমার এই শার্টের দাম জানো তুমি? তাছাড়া আমি অপচয় একদম পছন্দ করি না। শার্ট কেনার টাকা আছে বলেই কি একটা শার্ট একবার পরেই ফেলে দেব? নবনীর বাকরুদ্ধ হয়ে গেল। সে ফ্যাল করে তাকিয়ে রইল অদ্ভুত মানুষটার দিকে। লোকটা কি আসলে রক্ত মাংসের মানুষ, নাকি আবেগহীন কোনো যন্ত্র? সে এতক্ষণ তার জীবনের সবচেয়ে গোপন এবং যন্ত্রণাদায়ক সত্যগুলো উগরে দিল, আর এই মানুষটা সব শুনেও তার শার্টের কথা ভাবছে। নবনীর ইচ্ছে করছিল চিৎকার করে বলতে, নিচু কি করেছে আপনার শার্টের? কিন্তু সে কেবল দাঁতে দাঁত চেপে নিজেকে সামলে নিল। একটু থিতু হয়ে জিজ্ঞেস করলো, আপনার কি আসলেই কিছু জানার নেই? আমার অতীত নিয়ে আপনার মনে কি কোনো প্রশ্নই জাগছে না? কিছুই বলতে চান না? দিব্য গাছের উপর থেকে উঠে দাঁড়ালো। প্যান্টের দুলন জারতে জারতে মাথা নাড়ল। আছে তো। নবনীর বুকটা একটু দক করে উঠল। এবার হয়তো সেই কাঙ্ক্ষিত যারা শুরু হবে। সে কিছুটা শক্ত হয়ে বলল, তো সেটা বলুন। কিছু বলার থাকলে সরাসরি বলুন। দিব্য নবনীর চোখের দিকে স্থির দৃষ্টিতে চাইল, শান্ত গলায় বলল, যাও, রান্নাঘরের ফ্রিজ থেকে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এসো, যাও। দিব্যর এই নির্লিপ্ত ব্যবহার নবনীকে যেমন অবাক করলো, তেমনি ভেতরে ভেতরে একটা স্বস্তির হাওয়া দিয়ে গেল।
সে আর কথা না বাড়িয়ে বাড়ির ভিতরে গেল। কিছুক্ষণ পর এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এসে দিব্যর সামনে ধরল। দিব্য পানিটা হাতে না নিয়ে বলল, তুমি খাও। নবনী আকাশ থেকে বলল, কি? বলেছি পানিটা তুমি খাও, তোমার এটার খুব দরকার আছে। নবনী স্তব্ধ হয়ে গ্লাসটা ধরে দাঁড়িয়ে রইল। দিব্যর এই অদ্ভুত আচরণের মানে সে উদ্ধার করতে পারছে না। লোকটাতে তাকে অবজ্ঞা করছে, নাকি তুচ্ছ বিষয়ের আড়ালে তাকে মানসিকভাবে শান্ত করার চেষ্টা করছে। তার মনে হলো সত্যিই তার এক গ্লাস পানির খুব দরকার ছিল। শীতল পানিটা গলার ভেতর দিয়ে নামতে তার দীর্ঘক্ষণের উত্তেজনার কান্নার ক্লান্তিটা যেন একটু থিতু হলো। সে গ্লাসটা হাতে দাঁড়িয়ে রইল। দিব্য তার পানে এক দৃষ্টিতে ছেয়ে। নবনী এখন ইতস্ত করছে। সে ভেবেছিল দিব্য হয়তো এখন তাকে কাঠগড়ায় দাঁড় করাবে, অসীমের সাথে তার সম্পর্কের খুঁটিনাটি জানতে চাইব। কিন্তু দিব্যর ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে সে যেন কোনো সাধারণ গল্প শুনেছে। হঠাৎ দিব্য নিজের হাতটা নবনীর দিকে বাড়িয়ে দিয়ে বলল, নবনী, চলো ফ্রেন্ডশিপ করি। নবনী বোকার মতো দুপাশে মাথা নাড়ল, বোঝালো সে রাজি। তার চোখের পলক যেন পড়ছে না। এই লোকটার মাথায় আসলে কি চলছে তা বোঝার সাধ্য কোনো সাধারণ মানুষের নেই। কিছুক্ষণ আগে যে শার্টের মায়া করছিল, এখন সেই গভীর রাতে উঠোনে দাঁড়িয়ে নিজের বইয়ের দিকে বন্ধুত্বের হাত বাড়াচ্ছে। নবনীর কাছে দিব্য তালুকদার এখন পৃথিবীর সবচেয়ে রহস্য নাম। দিব্য তার হাতটা নামিয়ে দিল, খুব স্বাভাবিক গলায় বলল, চলো এবার ঘুমানো যাক, কাল সকালেই আমাদের বাড়ি ফিরতে হবে। নবনী অবাক হয়ে বলল, কালকেই? আরও 2 দিন থাকার কথা ছিল। হ্যাঁ, পরিকল্পনা পাল্টেছে। আসলে আজ কলরবের জন্য মেয়ে দেখতে যাওয়ার কথা হয়েছিল। ও যখন ওই মেয়েটাকেই বিয়ে করবে বলে ঠিক করেছেন, তখন আর দেরি করে লাভ কি? আগামী শুক্রবারেই বিয়ের তারিখ চূড়ান্ত করা হয়েছে। বাড়িতে এখন অনেক কাজ, তাই আমাদের কালই ফেরাটা জরুরি। নবনী আবারও মাথা নাড়ল শুধু। কিছু বলার আগেই দিব্য দীর্ঘ পা ফেলে ঘরের নিকটে এগোতে এগোতে বলল, বিশ্বাসঘাতকদের জন্য চোখের পানি অপচয় করে লাভ হয় না। নিজেকে শেষ করাও বোকামি, বরং তাদের শেষ করে দেওয়া উচিত। অন্তত আমার তো তাই মনে হয়। পরদিন বিকেলে যখন ওরা তালুকদার বাড়িতে এসে পৌঁছালো, তখন গোধূলির শেষ রক্তিম আভাটুকু মিলিয়ে গিয়ে চারদিকে সন্ধ্যার ধূসর চাদর নামতে শুরু করেছে। দিব্য নবনী আর দিয়াকে বাড়িতে নামিয়ে দিয়েই আবার গাড়ির স্টিয়ারিং ঘোরালো। ফ্যাক্টরির ওষুধের ব্যাচ নিয়ে কয়েকদিন ধরে সে গোলমালটা চলছিল, সেটা নাকি জরুরি ভিত্তিতে মেটানো দরকার। বাড়ির ভেতরে পা রাখতে নবনী দেখল এক এলাহি কাণ্ড। ড্রয়িং রুমের টেবিলে ছড়িয়ে ছিটিয়ে আছে বিয়ের নমুনা কার্ড। কলরবের বিয়ে বলে কথা, পুরো বাড়ি যেন একটা উৎসবের কেন্দ্র পরিণত হয়েছে। বাড়ির সবাই ড্রয়িং রুমে উপস্থিত। নবনীও তাদের সাথে যোগ দিল। কলরব আর কাব্যের খুনসুটি থামার নামই নেই। 2 ভাইয়ের মধ্যে কার্ডের ডিজাইন নিয়ে তুমুল লড়াই চলছে। কলরব একটা সোনালি কাজ করা কার্ড উঁচিয়ে ধরে বলল, বিয়ে কি তুই করবি? বিয়েটা আমার, তাই কার্ড আমিই পছন্দ করব। খবরদার ভাই, তুই নাক গলাবি না, তবে আমি আর বিয়ে করতে যাব না বলে দিলাম। কাব্য হো হো করে গড় কাঁপিয়ে হেসে উঠল। কলরবের কাঁধে একটা সাপোর্ট দিয়ে বলল, তুই যাবি না তো বিয়ে করতে? আরে তুই তো অলরেডি স্বপ্নে বাসর ঘরে গিয়ে বসে আছিস। কতটা নির্লজ্জ হলে মানুষ নিজের বিয়ে নিয়ে এমন হুলস্থুল করতে পারে, তা তোকে না দেখলে কেউ বুঝতে না। উপস্থিত সবাই কাব্যর কথায় হেসে উঠল। মৌনিতা ফাঁস থেকে কাব্যকে থামিয়ে দিয়ে বলল, তুমি একদম চুপ করো তো। ভাইয়ার পছন্দ করা কার্ডটা আসলে ইউনিক, অনেক সুন্দর দেখাচ্ছে, তাই না নবনী? মৌনিতা হঠাৎ নবনীকে আলোচনার মাঝখানে টেনে আনে। সে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। সবার উৎসুক দৃষ্টি এখন নবনীর উপর। কাব্য বলে উঠল, হ্যাঁ নবনী, তুমিই বলো। আমাদের বিচারক হিসেবে তুমিই আজ ফয়সালা করে দাও, কার পছন্দ বেশি উন্নত। নবনী পড়ল বিপাকে। তার কি বলা উচিত সে বুঝতে পারছে না। আমতা আমতা করে বলল, আপনারা একটা কাজ করতে পারেন, 2 ধরনের কার্ডই ছাপানো হোক। কাব্য ভাইয়া, আপনার যেটা পছন্দ সেটা আপনি সবাইকে দিলেন, আর কলরব ভাইয়ার পছন্দের কার্ডটা উনি ওনার পরিচিতদের দেবেন। ব্যাস মিটে গেল। কাব্য টেবিল ছাপড়ে বলে উঠল, অসাধারণ, একদম মোক্ষম আইডিয়া, এটাই হোক। কিন্তু মৌনিতা দম্বার পাত্রী নয়। সে চিবুক উঠিয়ে দৃঢ় স্বরে বলল, হুম,
কার্ড একটাই হবে, আর আমার আর ভাইয়ের পছন্দের এই কার্ডটাই ছাপা হবে, ব্যাস এটাই শেষ কথা। তুমি একদম মাঝখানে আসবে না। কাব্যের খুব ইচ্ছে ছিল প্রতিবাদ করার, কিন্তু পরক্ষণে নিজের জিভ সামলে নিল সে। মৌনিতার সাথে গত কয়েকদিনের মান অভিমান আর আলুর বস্তা কাণ্ড মিটমাট করতে আর নাবিশ্বাস উঠে গেছে, তাই নতুন করে আর রণক্ষেত্রে নামার ঝুঁকি নিল না সে। কাব্যের এই অসহায় আত্মসমর্পণ দেখে মনিতার মুখে বিজয়ের হাসি ফুটে উঠল। কলরব সুযোগ বুঝে খিলখিল করে হেসে উঠল আর কাব্যকে টিটকারি দিয়ে বলল, বেশ হয়েছে, এখন বল কিছু। কাব্য বিরস মুখে বিড়বিড় করে বলল, তোকে চুপ করানোর মানুষও আসছে, দাঁড়া। নির্লজ্জ, আস্ত একটা ভাদর। বিয়ে করার জন্য কেমন লাফালাফি করছে দেখো। তোর বিয়েতে তুই একাই যাস, আমি একদম যাব না। পুরো করে তখন হাসির রোল। বাড়ির বড়রা পর্যন্ত ঠোঁট টিপে হাসছেন। কলেরও মোটেও দমল না। সে আলো রসিয়ে বলল, আসলে কি বলতো, তোকে আমি খুব ভালোবাসি, কিন্তু বিষয়টা যখন বিয়ের তখন তো বস ছাড়া চলবে না, তাই খুব কষ্ট হলেও বুকে পাথর রেখে না হয় আমি একাই বিয়ে করতে যাব। সবাই হাসিতে ফেটে পড়ছে। ঠিক তখনই ছোট্ট ইহান সোফায় দাঁড়িয়ে দুহাত কোমরে দিয়ে গম্ভীর মুখে প্রশ্ন করল, আচ্ছা আব্বু, আমি কবে বিয়ে করব? আমাকে কেন বিয়ে দিচ্ছ না? ইহানের এরূপ কথায় হাসির বেগ দ্বিগুণ হয়ে গেল। কাব্য ছেলের কথা শুনে কপালে হাত দিয়ে বসলো। অসহায় চোখে ইহানের দিকে তাকিয়ে বলল, এই তো বাপ, দেব। তোর ছাত্র তো অন্তত 2বার পরীক্ষা দিয়ে কলেজটা কোনো মতে পার করেছে। তোর কেবল মুসলমানিটা হয়ে গেলেই আর দেরি করব না, সোজা বিয়ে করতে বসিয়ে দেব। কাব্যর কথা শুনে সবাই ঠোঁট টিপে হাসলো। কলরব কটমট করেও ভাইয়ের দিকে তাকালো, কিন্তু প্রতিবাদ করার মুখ নেই। কাব্য ভুল কিছু বলেনি। দিব্যদের পারিবারিক ঐতিহ্য হলো চিকিৎসা শাস্ত্র। আরশাদ তালুকদার নিজে একজন নামকরা ডাক্তার। তাদের একটা ঔষধ কোম্পানি আর একটা হাসপাতাল আছে। তিনি চেয়েছিলেন দিব্য ডাক্তার হোক, কিন্তু দিব্যর যোগ ছিল ব্যবসায়। বড় ছেলের সেই জেদের কাছে হার মেনে আরশাদ তালুকদার আশা করেছিলেন অন্তত ছোট ছেলে কলরব ডাক্তার হয়ে হাসপাতালের হাল ধরবে, তাই জোর করে ওকে সায়েন্সে দিয়েছিল। কিন্তু কলরব, সে তো এইচএসসিতে 3 সাবজেক্টে গোল্লা মেরে বসেছিল, পরের বার অনেক কষ্টে টেনে টুনে পাশ করেছে। পড়াশোনা চেয়ে বন্ধুবান্ধব নিয়ে আড্ডা আর বড়লোক বাপের বকে যাওয়া ছেলের তকমা গায়ে মাখতে সে বেশি স্বাচ্ছন্দ্য। কাব্য হাসতে হাসতে আবার টিপ্পনি কাটল, খবরদার কলরব, চোখ রাঙাবি না, তোর পাল্লায় পড়ে আমার ছেলেটাও নষ্ট হচ্ছে। নিজের এখনো আক্কেল দাঁত ওঠেনি, অথচ বিয়ে করব বলে নেচে বেড়াচ্ছিস, লজ্জা হওয়া উচিত। ইহান গাল ফুলিয়ে বলল, বিয়ে করা অনেক মজা, তাই না চাচ্ছ? কলরব ইহানকে কোলে টেনে নিল, ওর নাকে টোকা দিয়ে বলল, বিয়ে করা আসলেই অনেক মজা রে বাপ, দেখছিস না সবাই কেমন আনন্দ করছে। তুই যখন আমার মতো বড় হবি তখন তোকে ধুমধাম করে বিয়ে দেব। তোর বাপকে বলার দরকার নেই, ঠিক আছে? পাশে বসে থাকা দিয়ে গম্ভীর হয়ে বলল, আচ্ছা চাচ্ছ, মানুষ শুধু বড়ই হয় কেন, ছোট হয় না কেন? ছোট হওয়ার তো নিয়ম নেই। কেন নিয়ম নেই? কলরব আমতা আমতা করে বলল, জানি না। কেন জানো না? কলরব এবার কিছুটা অসহায়ের মতো বলল, বললাম তো জানি না মা। দিয়া নাক সিটকে গম্ভীর মুখে বলল, কিছুই তো জানো না, ভেরি ব্যাড। দিয়ার কথা রেশ কাটতে না কাটতেই ইভান বলল, চাচু, তুমি কিছুই জানো না বললেই তো পরীক্ষায় ফেল করো। তোমার উচিত আমার মতো পড়াশোনা করা, তাহলে তুমি আমার মতো 100-তে 100 পাবে। কলরবের অবস্থা এখন অনেকটা ছেড়ে দে মা, কেঁদে বাঁচে। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই আর তোর বাপ, তোদের দুজনকে সহ্য করা আসলেই মুশকিল হয়ে যাচ্ছে। এই তো তোর বাপ পাশে বসে আছে, ওকে জিজ্ঞেস কর, সে তো মহাপণ্ডিত, সব জানতা। কাব্য তখন শব্দ করে হাসছে। ড্রয়িং রুমের হাসাহাসির মাঝে কলরব একটা কুশন কাব্যের দিকে ছুঁড়ে মারল। ঠিক তখনই সদর দরজা থেকে দিব্য ভেতরে ঢুকলো। নবনী দেখলো ওর পাশে একটা মেয়ে। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।